আমাদের আজকের নাটক যোগফল শূন্য। রচনা ও প্রযোজনা আশিস কুমার লৌহ। নাট্যানুষ্ঠান যোগফল শূন্য। আমি পিন্টু বলছি। আপনাদের কাছ থেকে আমি আজ অনেক দূরে। আমাকে চিনতে পারছেন তো? আমার ডাক নাম পিন্টু, আর ভালো নাম আবুল ফজল মোহাম্মদ তৈমুর রহমান চৌধুরী। আমার বাবা মতিঝিলের একটি অফিসের সিনিয়র ক্লার্ক, নাম জনাব আবদুল্লাহ। এখনো চিনতে পারেননি আমাকে? ওই যে মহিলাদের উত্ত্যক্ত করার অপরাধে নিউ মার্কেটের 2 নম্বর গেট থেকে পুলিশ যে পিন্টুকে গ্রেফতার করেছিল, হ্যাঁ, ওই যে যার ছবি দৈনিক কাগজে ছাপা হয়েছিল, আমি সেই পিন্টু। ইউনিভার্সিটি এলাকায় ছাত্র না হয়েও যে পিন্টু ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হয়ে রংবাজি করত, আমি সেই পিন্টু। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও, হ্যাঁ সত্যি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে মুক্তিযোদ্ধার সেজে যে পিন্টু লাইসেন্স পারমিটে ব্যবসা করত, আমি সেই পিন্টু। আজ আমি সবার কাছে দোয়া প্রার্থী। আমার বাবা মেডিকেল কলেজের হাসপাতালের বারান্দায় মেঝেতে আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। ভালো কথা, আমার বাবাকে চিনতে পেরেছেন তো? মতিঝিলের একটি অফিসের সিনিয়র ক্লার্ক জনাব আবদুল্লাহ আমার বাবা। তিনি তার জীবনের অনেক কথাই গোপন রেখেছেন, অথচ আশ্চর্য, তার সব কথাই আমার জানা হয়ে গিয়েছিল। এই তো সেদিন সকালে পিন্টুর মা, পিন্টুর মা। কি হলো, অত চেঁচাচ্ছ কেন? 7:30 বাজে, নাস্তার নামে দেখা নেই। গতকালও অফিসে লেট হয়েছিল। নাস্তা আমি দিতে পারবো না বাপু। বাতের ব্যথা, আমি কোমর নিয়ে সোজা হতে পারছি না, তার আবার নাস্তা। রিটাটা গেল কোথায়? রিটা, 1 2 3 4 পড়ছিস মা? হ্যাঁ বাবা, হ্যাঁ। বিএ ক্লাসে দৃষ্টিপাত পাঠ্য করেছে বুঝি? এই পাঠ্যপুস্তকের বাইরের বই না পড়লে তো জ্ঞান বাড়ে না। এই তুমি না বলেছিলে বাবা? হ্যাঁ বলেছিলাম, তবে দৃষ্টিপাতের জ্ঞানে বলা উচিত নয়। প্রেমপত্র লেখা চলে, কিন্তু বাংলায় MA পাশ করা চলে না বাবা। চৌকের নিচে মধ্যযুগের গীতিকাব্যটা খুঁজে পেলাম, বোধহয় তোর পাঠ্য। ও মাই গড, এটা শাহেদের বাসা থেকে ওর বোনের বইটা এনেছিলাম। শাহেদটাকে? ডাক্তার শাহেদ, সে তুমি চিনবে না বাবা। যাকে, 2 রুটি করে দিবি মা? এই দেখো বাবা, এই পড়া ফেলে আমি রুটি বুটি বেলতে পারবো না। তোমার এই আদরের দুলালি জবাকে গিয়ে বলো। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2। কি রে জবা, এই সাত সকালে এইসব কি করছিস? নাচ প্র্যাকটিস করছি। তোমাকে বলা হয়নি বাবা, একটা সাংস্কৃতিক দল বেদের মেয়ে নিয়ে বিদেশ যাবে। রফিক ভাই বলেছে আমাকে সুযোগ করে দেবে। রফিক ভাইকে? সে তুমি চিনবে না বাবা, উনি আমাদের সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, যাকে চিনে দরকারও নেই। আমাকে 2 রুটি করে দে মা। এই ট্যাবার মা চলে যাওয়ার পর থেকে এই বাড়িটা যেন ভূতের কারখানা। সকালের নাস্তা 12টায়, দুপুরের ভাত 4টায়, আর রাতের ভাত 12টায়। সামনের রোববার কাজের মেয়ে খুঁজতে বেরোবো। ওই সামনের রোববার থেকে সকালবেলা থেকে খেয়ে ওঠে, আমি পারবো না। ও হ্যাঁ বাবা, একটা কথা শোনো। বলো। ওই সেই মানধাত্তার আমলের এই ড্রেসিং টেবিলটা বদলাও। একটা লাইফ সাইজের আয়না না হলে সেটাকে ড্রেসিং টেবিল বলে? 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। পিন্টু, পিন্টু, এখনো ঘুমিয়ে আছিস বাবা? তোমার বাজ খাই গলার দাপটে চোখ বোঝার জো আছে? নাস্তা করতে বাড়ি মাথায় তুলে ফেলেছো। তুমি অফিসে গেলে পরে চেষ্টা করে দেখবো 2 চোখ বোঝা যায় কি না। আমি যতদিন চোখ না বুঝি ততদিন তোরা চোখ বুঝেই থাক। বাবা তুমি যাও তো বাবা। যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে একটা কথা বলে দিয়ে যাই, সবাই মিলে যেরকম বাড়াবাড়ি শুরু করেছিস। বাড়াবাড়ি আমরা করছি না। এই যে বারবার বলছি 1000 টাকার এই বাড়িটা ছেড়ে দিয়ে 2000 টাকার মধ্যে একটা ভালো বাড়ি নাও, তা কখনো শুনেছো? 1000 টাকার বাড়ি 6 মাসের ভাড়া বাকি পড়েছে। ভাড়া বাকি টাকাটা তো তোমার অভ্যেস।
টাকার তোর অভাব নেই। আরে তোদের বাপ যদি লাখপতি হতো তাহলে কি আর বনানী গুলশানে না থেকে এই বসিরউদ্দিন গলিতে থাকি? আসলে আমি খুবই গরিব। হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যাকডোরের আয়ের খবর রাখি। বাবা বাবা প্লিজ, একটা 4 বেডরুমের বাড়ি ভাড়া নাও। এই 3 বেডরুমের বাড়িতে পোষাচ্ছে না, মাকে নিয়ে তুমি রুম দখল করেছো। বড় রুমটাতে রীতা জবা দুজনে থাকলে তোকে এই ড্রয়িং রুমের দিভানে শুতে হতো। হ্যাঁ, রিটায়ার যাবার ট্রেচারি করে দুজনে দুটো রুম দখল করে নিল। আচ্ছা, এই বেকার বলে কি বাড়িতে আমার ইজ্জত থাকবে না? আফটার অল আমি একজন কমার্স গ্রাজুয়েট। আচ্ছা বাবা, আমি যদি হলে কোনো বন্ধুর সঙ্গে ডাবলিং করি বা ফ্লোরিং করি তাহলে কি তোমার ইজ্জত বাড়বে? বাপের ইজ্জত যদি বাড়াতে চাস তাহলে একটা চাকরি বাকরি কর বাবা। চাকরি যেন আমার হাতের মুঠোয় শুধু করছি না। এত বেলা অবধি ঘুমোবি, চাকরি কি কেউ এসে তোর হাতের মুঠোয় গুঁজে দিয়ে যাবে? দেখো বাবা, যাদের মামা চাচা দুলাভাই আছে তাদের চাকরি নিজের পায়ে হেঁটে এসে হাজির হয়। তাছাড়া চাকরি মানেই তো দাসত্ব। আমি দাসখত দিতে পারবো না। পারবো যেটা, সেটা হলো ব্যবসা। পারমিটের ব্যবসা তো গোল্লায় গেছে। হ্যাঁ, সেবার বন্ধু বান্ধবরা সবে পেনাং গেল, প্লেজার ট্রিপও হলো, 2 পয়সা ইনকামও হলো। কি হলো, চলে যাচ্ছ? হ্যাঁ, এবারে লেট মি স্লিপ। সালাম আলাইকুম কেরানি স্যার। ওয়ালাইকুম সালাম। আরে জুম্মন মিস্ত্রি যে। জুম্মন মিস্ত্রি আর মিস্ত্রি নেই কে? জুম্মন তখন বিগ মার্চেন্ট হয়ে গেছে গা। নয়া বাজারের কাঠের আড়ত বেচে দিছি। সে কি কাঠের মিস্ত্রি থেকে কাঠের আড়তদার হয়েছিলে? হ্যাঁ, আড়তদারি ছাইরা আবার দোকানদারি ধরছি। বায়তুল মোকারমে ফার্নিচারের দোকান দিছি। ওই করই গর্জন আর চিটাগাঙের ঠিক ব্যবসায় আজকাল বহুত ব্যাংক বাইজে গেছে গা। ওই পার ট্যাক্সের মাল বানাই 101 নয়া নয়া ডিজাইনের, ভিতরে কাঁচা কাটলের আর কেরোসিনের টকতাবি বেজাল দেই, মগর উপরে ঝকঝকা তকতকা পার্টেক্স। কি যে জামানা পড়ছে, আসল মালের আদর নাই, বেজাল মালের কদর বাড়ছে। জগা কিছু টাকা দেন। টাকা? আসমান থান বললেন, বুঝবার পারতেছেন না কি এ টাকা চাই? আস্তে কথা বলো, বস শুনবেন। আরে বস আছে আছে, আপনার আছে হলে শুনবে, তা আমার কি টাকা দেন জায়গা। দেখো জুম্মন মিস্ত্রি, আরে কি মরে গেলাম ভিতরে, বললাম জুম্মন মার্চেন্ট কইতে শরম লাগেনি? আমি এই হাতের কাজটা একটু শেষ করিনি। আরে জিন্দেগি ভর তো মাখি মারছেন, আমার বিদায় করে আরো যত খুশি মাখি মারেন। আরে তুমি বরং সামনে সোমবার এসো। তাই তো আরো 1 মাসের বিল বাইরে যাবো গা। যে হস্তায় আপনারে মাল দিছি, আপনার বাপের কাম করছি। যে জামানা পড়ছে এই জামানায় বাপ বি পোলারে অত হস্তায় ফার্নিচার বাড়া দেওয়ার পারে না। আচ্ছা সাহেব, আপনি কন এই পাশের টেবিলের ভদ্রলোকে কেন আবার বিরক্ত করছো? তাই মাখি মারেন থুইয়া আপনি নিজে ইনসাফ করে কন, এউগা ডবল খাট, দুগা সিঙ্গেল খাট, এউগা ডিভান, এউগা ড্রেসিং টেবিল। আরে শোনো শোনো, আগে ড্রেসিং টেবিলটা পাল্টে সামনের মাসে লাইফ সাইজ আয়নাওয়ালা একটা দিতে হবে। একটা কিলা 10টা দিব মানে, মগর বিল বাইরে যাবো কইলাম। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে, ওই 2 জোড়া সোফা সেট দিয়েছিলাম, ছাল বাকলা উড়াই আলাইছে না, মানুষের রকম রাখছেন। মিটসেপ আলমারি এগুলো তো হিসাবের ভিতরে ধরি না কে? তোমার ফার্নিচার ভাড়া ক মাসের জন্য বাকি পড়েছে? সারা জিন্দগি পরের হিসাব করলেন, নিজের হিসাব মনে থাকে না। তাহলে আপনি মানুষ না আজট? কি বলে? না কইতাছি 3 মাসের ভাড়া বাকি, পুরা তো দুবার পারবেন না। আজগা 1000 টাকা ছোঁয়াই দেন, টাকার আমার বড় টাকা। টাকাটা সোমবার এসে নিয়ে যেও। আরে থন হলে আপনার সোমবার ওমবার টাকা অক্ষণই দেওয়ার লাগবে। এই যে বইছি গাঠি মেরে রুটুমনে কইলাম। হ্যাঁ তাহলে আর একটু বসো, আমি একটু ঘুরে আসি। এই দেখো জানাজার ভিতরে ডোলের বাড়ি। আরে কাইটা বললে কইলাম বাড়ি গিয়ে হাজির হবো, তখন কইলাম আপনার প্যারাসিট ছাড়াবার হয়ে যাবো। না না না, তুমি বাড়িতে যেও না, আমি যাবো আর আসবো। আরে আসুন আসুন মিস্টার আব্দুল্লাহ, আপনার কথাই মনে মনে ভাবছিলাম। তাই নাকি? আমার হায়াত আছে বলতে হবে। কিন্তু এদিকে যে চিন্তায় চিন্তায় আমার হায়াত কমে যাচ্ছে। বলেন কি স্যার, আপনি কোটিপতি মানুষ? আরে না ভাই, দিনকাল বড় মন্দা যাচ্ছে। কেন কেন? বিদেশে লোক পাঠাবার ব্যবসা? সেটা আছে বলেই তো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তা আপনার বসকে বলে আমার 1,13,000 বিলটা পাশ করিয়ে দিন না। বিল টুডে আর টুমরো পাস হয়ে যাবে। আসবেন একদিন আপনি? যাবো, নিশ্চয়ই যাবো। কি খাবেন বলুন, চা না কোক? না না, কিছুই খাবো না, থ্যাঙ্কস। মানে বলছিলাম কি, বলুন। যে 1,500 টাকা যদি ধার দেন, আমি ইয়ার এন্ডিং এর আগেই শোধ করে দেবো। গত বছরও ইয়ার এন্ডিং এর আগে দেবেন বলে 2,000 টাকা কিন্তু নিয়েছে। সেটা ব্রড ফরওয়ার্ড করে নিন। আব্দুল্লাহ সাহেব, জি। ওই 2,000 কে আমি অনেকদিন আগেই চ্যারিটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিই। মানে এই 5,000 কিন্তু জেনুইন লোন স্যার, রিফান্ড করবো, জেন্টলম্যানস ওয়ার্ড। ওকে,
পাবেল। টাকা পাওয়া গিয়েছিল। জবা বলছিল একটা ড্রেসিং টেবিলের কথা। আগাম দিয়ে এসেছি জুম্মন মার্চেন্টকে। জুম্মন মারছেন? মিস্ত্রি থেকে মার্চেন্ট হয়েছে জুম্মন। এই 4000 টাকা আলমারিতে তুলে রাখো, ওই গুন্ডাটা আবার যেন টের না পায়। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। মা, টাকাগুলো আমায় দাও তো। খবরদার খবরদার, ওর হাতে টাকা দেবে না, ও টাকাগুলো উড়িয়ে দেবে। ঠিক বলেছো বাবা, ওই 4000 উড়িয়ে 40,000 টাকা ধরবো। থাক থাক, অত লোভ করে দরকার নেই। সামনে ঈদ আসছে, ঈদের কেনাকাটা করতে হবে। মা, আমি একটা ম্যাক্সি বানাবো। আমার ঘরে পরা শাড়ি নেই, ছেঁড়া পাজামা পাঞ্জাবি পরে আব্বা অফিসে যায়, আর উনি ম্যাক্সি বানাবেন। এই, তুই এত বেশি ফোপর দালালি করিস কেন? হাত থাকতে মুখে কি দুজনে লেগে যাবে? এবার লেগে যাবো। পিন্টু, তুই আর সাঁকো নাড়তে বলিস না। তুমি চুপ করো তো। কথায় আছে টাকা কার হাতে যার। 4000 টাকা আমার হাতে আছে, Good. আমি যা ভালো বুঝবো তাই করবো। হয়ে গেল, মামলা ডিসমিস। মা, এই টাকাগুলো দিয়ে কি বানরের রুটি ভাগ করবে? এই অন্যায় আমরা মুখ বুজে সইব না। দরকার হলে আমরা আন্দোলন করব। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এ কি, আমার টেবিলের উপরে কিসের কাগজ? বসের সই দেখতে পাচ্ছি। চিঠিটা তো আমাকেই লেখা। জনাব আব্দুল্লাহ সাহেব, পরপর 3 বার আপনাকে ক্ষমা করেছি আর নয়। আপনি জানেন না যে শামসুদ্দিন সাহেবের কাছ থেকে ধার নেবার ছল করে ঘুষ নিয়েছেন, সেই শামসুদ্দিন সাহেব আমার ব্যক্তিগত বন্ধু। গতরাতে বিল পাশের ব্যাপারে ক্লাবের বিলিয়ার্ড রুমে বিস্তারিত আলাপ হয়। আপনি যে অন্যায় করেছেন তার জন্যে আমার থানা পুলিশই করা উচিত এবং আপনাকে আমার বরখাস্ত করা উচিত। কিন্তু আপনি বয়সে প্রবীণ, স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার করেন, তাই আপনার কাছে আমার প্রস্তাব, শামসুদ্দিন সাহেবের কাছ থেকে নেওয়া সব টাকা ফেরত দিন। আর তা যদি না পারেন তাহলে আপনার জুনিয়র রহিম সাহেবকে আজই চার্জ বুঝিয়ে দিন। সব টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, রহিমকেই চার্জ বুঝিয়ে দেবো। আরে আরে আরে, কি রে পিন্টু, ব্যাপার কি? তোমার 4000 টাকা সৎকার করা হচ্ছে। হঠাৎ করে মায়ের মনে পড়লো আজ নাকি রিটার জন্মদিন। আরে না না, রিটার জন্ম হয়েছিল মাঘ মাসে। চেপে যাও বাবা, টাকার গরমে মাঘ আর শ্রাবণে কোনো তফাৎ থাকে না। আমাদের সবার জন্য না কাপড় চোপড় কেনা হয়েছে। তোমার জন্য কিছু কেনা উচিত ছিল। কি হলো, তুমি আমার ভেতরে যাচ্ছ কেন? হ্যাঁ বাবা, এই বারান্দাতে বসো, এখানে বসো। আমি 1 প্লেট কেক, পেস্ট্রি, ডাবলি, ডালমুখ পাঠিয়ে দিচ্ছি। বসো বসো। আমি ভেতরে যেতে পারবো না। হাই ব্লাড প্রেসারের রোগী, অত উত্তেজনা ভালো নয়, চিতিয়ে পড়বে। তাছাড়া ওখানে রয়েছে ডক্টর সাহেব। ডক্টর সাহেব নামটা যেন শুনেছি। আচ্ছা শোন, ওই বিনি পয়সায় প্রেশারটা মাপিয়ে নেওয়া যায় না? ছেলে মানুষই করো না তো বাবা। বসো বসো তো, তুমি বসো, আমি আসছি। চাকরিটা চলে গেল, ওরা সবাই স্ফূর্তি আমোদ করছে। এর মাঝে দুঃসংবাদটা দিয়ে আর একটা ছেলে মানুষই করবো না।
করছো? ওঠো, অফিসে যাবে না? আমি তোমার নাস্তা নিয়ে এসেছি। অফিস? ও হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আজ যে অফিসে অনেক কাজ। বাবা, কাল না আমি ডাব্বি দিয়ে সুন্দর করে চটপটি বানিয়েছি, সবাই খেয়ে যা প্রশংসা করেছে না বাবা। একটা হাঁসের ডিম সেদ্ধ স্লাইস করে বাবা চটপটিতে দিয়ে দাও। টক ঝাল এর উপরে ডিম, এগুলি খেলে তোর বাবার আবার গ্যাস হবে। হ্যাঁ, বাবাকে দাও তো আগে, সবটা বাবা খেতে না পারলে আমি শেয়ার করবো। আমিও শেয়ার করবো। ছোচা, এই তুই সবসময় কিন্তু খবর দালালি করবি না। হাত রাখতে মুখে কিনে লেগে যা। জানি ভাই, এবার আমি লেগেই যাবো। কি গো, তোমার তো নড়তে চড়তে 12 মাস। আজ অফিসে যাবে না ছুটি নিয়েছো? না 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 না, যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, বড় দেরি হয়ে গেল। হ্যালো, শামসুদ্দিন আহমেদ বলছি। কে? ও রহমান সাহেব, এই আছি কোনো রকম। আব্দুল সাহেব বসুন। হ্যাঁ, তারপর কি খবর? জি, এই লটে 16 জনকে পাঠাচ্ছি। 12 জন? না না না, 13 জন টাকা দিয়ে গেছে। ফ্লাইট আগামী 26 তারিখ। হ্যাঁ, দেরি আছে কিছুদিন। তা আপনার ক্যান্ডিডেট 2 জন কিন্তু টাকা দেয়নি। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেবেন। ওকে, রাখছি। তারপর আব্দুল্লাহ সাহেব, খবর কি? সবই তো শুনেছেন বোধহয়। কি শুনবো? কি হয়েছে? প্রেশারটা বোধহয় বেড়েছে। প্রেশারের গোলমাল থাকলে ঘুরে বেড়ানো ঠিক নয়, কখন কি যে হয়ে যায়। যা হবার তা তো হয়েছেই, আর কি হবে। হোয়াটসঅ্যাপ ব্যাপার কি? আপনি কি কিছুই জানেন না? বড্ড পেঁচিয়ে কথা বলেন আপনি। সোজাসুজি বলতে এই চিঠিটা পড়ুন। ছেলে মেয়ে নেই, সংসার, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি, মাসেরও শেষ, আমি দু চোখে অন্ধকার দেখছি। ডাহা মিথ্যে কথা, ডাউন রাইট ফলসুট। আপনার বসের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, কিন্তু আন্তরিকতা নেই। থাকলে আমার বিলটা পড়ে থাকতো না, বুঝেছেন? অবশ্য ক্লাবের বিলিয়ার্ড রুমে তার সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু এসব ব্যাপারে কোনো আলাপ হয়নি। হয় আমার অফিসের কেউ, না হয় আপনাদের অফিসের কেউ ব্যাপারটা ফাঁস করেছে। এর আগেও 3-3 বার ওয়ার্নিং। একটা চাকরি যদি দেন আমাকে। দেখুন আব্দুল্লাহ সাহেব, চাকরি মানে দাসত্ব। আমি আপনাকে এর আগেও বহুবার বলেছি, ব্যবসা করুন, ব্যবসা। ব্যবসায় তো মূলধন লাগে। ছাই লাগে, ইয়েস, আই মিন ইট। ছাই দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম। হ্যাঁ, আগের দিনে কয়লার ইঞ্জিন ছিল, মনে আছে? জি। হ্যাঁ, ওই ময়মনসিং রেল জংশনে কয়লার ইঞ্জিন থেকে আধ পোড়া কয়লা ও ছাই ফেলা হতো। জি। সেগুলো কুড়িয়ে নিয়ে যেত রাস্তার ছেলে মেয়েরা। লোক দিয়ে বাছাই করাতাম আধ পোড়া কয়লা, বেকারি আর লন্ড্রিতে সাপ্লাই করতাম। আচ্ছা, কয়লার ইঞ্জিন বন্ধ হয়ে গেল, শুরু করলাম লবণের ব্যবসা। আমাকে একটা পথ ধরিয়ে দিন। চলে যান চিটাগাং, নৌকা বোঝাই করে লবণ নিয়ে আসুন চাঁদপুর রিফাইনারিতে। পুরান বাজারের আড়তদারের সঙ্গে যোগাযোগ করুন। পরিশ্রম করতে হয় মিস্টার আব্দুল্লাহ, পরিশ্রম করতে হয়। সারা জীবন চাকরি করেছি, ব্যবসার কথাটা তো মাথায় আসেনি। চাকরি করে আমরা সবাই হাপিত্তেশ করি, অথচ ব্যবসায় রয়েছে টাকা, অনেক অনেক টাকা, অঢেল টাকা। আমার ছেলেটা কমার্স গ্রাজুয়েট, যদি বিদেশে পাঠিয়ে দেন। বেশ তো, কত লোকই তো পাঠাচ্ছি। আপনার ছেলে ধরে নিলে আমার নিজেরই ছেলে। রেয়াতে পাঠাতে পারি, পার্টির সঙ্গে আমার আলাপও হয়েছে। কিছু লন্ড্রি ক্লার্কের দরকার। কমার্স গ্রাজুয়েট হয়ে লন্ড্রি ক্লার্ক? আর্টস গ্র্যাজুয়েট হয়ে আপনি সারা জীবন কত মাইনে পেয়েছেন? কমার্স গ্র্যাজুয়েট হয়ে আপনার ছেলে কত পাবার আশা রাখে জানেন? লন্ড্রি ক্লার্ক থেকে লাখপতি হতে বেশি দিন লাগে না। তা কি রকম খরচা? আপাতত 1025 টাকা। ছেলের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য 25,000 টাকা কিছু না। তা তো বুঝলাম, কিন্তু 25,000 টাকা কোথায় পাবো বলো? তার আমি কি জানি? এই কথা বলে পিছিয়ে পড়লে তো চলবে না পিন্টুর মা। কি যেন পুড়ে যাচ্ছে। ওরে ওরিটা, উনানে সজনে চচ্চড়ি বসিয়ে এসেছি, পুড়ে গেল বোধহয়, দেখ তো মা। এই শোনো, তুমি বরং পিন্টুর সঙ্গে আলাপ করে দেখো, ও যদি রাজি ওর হয়। বাপ রাজি হবে। হ্যাঁ? তুমি টাকার জোগাড় করো। এই লটে পাঠাতে পারলে ভালো হয়। আচ্ছা পিন্টুর মা, তোমার মনে আছে ওই বিয়ের পর বারবার তোমাতে আমাতে ঝগড়া হতো? আমি চাইতাম মেয়ে আর তুমি চাইতে ছেলে। আল্লাহ আমার কথা শুনলেন, রিটা হলো। তারপর 2 বছর গ্যাপ দিয়ে আল্লাহ আবার আমার কথা শুনলেন, লাল টুকটুকে মেয়ে বলে নাম রাখলাম জবা। কি যে প্যাচাল শুরু করেছো! কাজের কথা বললে বলো।
নইলে আমি চললাম। ভাবছি লবণের ব্যবসা করব। প্রেশারটাই কাল হয়েছে, নইলে এই বুড়ো বয়সে টাকা কামাই করে দেখিয়ে দিতাম। অবশ্য আমি দেখিয়ে দেব ঠিকই, দুটি মেয়ে বিয়ে দিতে হবে, সেসব খরচের টাকা আমি তুড়ি বাজিয়ে কামাই করব। মেয়ের বিয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না। কথায় বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। মেয়েদের কথা ছাড়ো, ছেলের কথা ভাবো। আমি ভেবে নিয়েছি, গলার হার, খালি সোনার চুড়ি 10 গাছা, তাছাড়া আংটি, কানপাশা, তোমার যা যা আছে ওগুলো যদি দাও, বিক্রি নয়, বন্ধক রেখে 25,000 টাকা অনায়াসে জোগাড় করতে পারবো। ও, তাহলে এই বুদ্ধি করেছো? তোমার সে আশার গুড়ে বালি। ছেলে তো আমার একার নয়, তোমারও। মা হয়ে যদি তুমি তোমার কর্তব্য না করো। বাপ হিসেবে কতটুকু করেছো শুনি? ছেলে মেয়েদের এডুকেশন দিয়েছি। কচু দিয়েছে। ছেলে মেয়েরা ছাত্রছাত্রী হিসেবে ভালো ছিল, বৃত্তির টাকা পেত বলে লেখাপড়া শিখেছে। সে কথা ঠিক, কিন্তু স্বামী হয়ে স্ত্রীর কাছে দাবি করছি। স্বামী হয়ে স্ত্রীর দাবি কতটা মিটিয়েছে শুনি? সাধ্যে যতটা কুলোয় তার চেয়ে বেশি। খাট পালং, ঘর বাড়ি, সোফা সেট। তুমি তো জানো না পিন্টুর মা কি করে কি হয়। জানতে আমার বইই গেছে। তোমার মতো লোকের ঘর করতে এসে জীবনটা কয়লা করেছি। সে সব মেয়েদেরই 10 জায়গায় কথা হয়, 1 জায়গায় বিয়ে হয়। আমারও 10 জায়গায় কথা হয়েছিল। আমি যদি পাবনার চৌধুরী ফ্যামিলিতে বিয়ে করতাম, ওখানে মেয়ে বিয়ে করলে মাথায় 2-1 গাছের চুল যাও আছে তাও তোমার থাকতো না। আমার মতো বউ পেয়েছিলে বলে মুখ বুঝে হাড়ি ঠেলে গেলাম। এই যদি মুখ বুঝে থাকার নমুনা। দেখো, বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে, মুখ পোড়া, বিয়ে করার সাজ জেগেছে। ফের যদি কোনোদিন এসব নিয়ে কথা আনবে মুখে, তাহলে সারা জীবন যা করিনি তাই করবো। কি করবেটা কি শুনি? তোমার মুখে চালা কাঠ গুঁজে দেব। ঢং, মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। বাবা, কি হয়েছে? কথা বলো বাবা, বাবা কথা বলো, কি হচ্ছে? আর চালাকের হাড্ডি এমনিতে কি আর কথা বলবে? ওগো, শুনছো? পিন্টুকে বিদেশে পাঠাবার জন্যে আমি আমার গহনা বন্ধক দিতে রাজি আছি। এ কি, মুখ পড়া মিনসে তবু কথা বলে না কেন? দেখুন রহমান সাহেব, সব কথা তো টেলিফোনে বলা যায় না। একদিন অফিসে আসবেন, চা খেতে খেতে কথা হবে। জি, আপনার ক্যান্ডিডেটদের মধ্যে একজন 25,000 টাকা দিয়ে গেছে। জি, এইমাত্র। না, মিথ্যে বলবো কেন, আমার ড্রয়ারে রাখা আছে। আচ্ছা, ফ্লাইটের তারিখটা আমি নিজে আপনাকে জানিয়ে দেবো। ওকে? তারপর মিস্টার আব্দুল্লাহ, বলুন। শুনলাম আপনার নাকি স্ট্রোক হয়েছিল। বড় ব্যস্ত ছিলাম, হাসপাতালে যেতে পারি। না, স্ট্রোক ঠিক নয়, হঠাৎ প্রেশারটা বেড়ে গিয়েছিল। ও, তা ছেলেকে পাঠাবার কতদূর কি করলেন? একজন আশ্বাস দিয়েছিল, এখন গড়িমসি করছি, তবে টাকার জোগাড় হয়ে যাবে। সাহেব, হ্যাঁ? শীঘ্রই উপরে আহেন, বেগম সাহেব জানি কেমন করতেছে। হ্যাঁ, চল তো দেখি। আহেন। আমি তাহলে এখন যাই। ঠিক আছে, পরে কথা হবে, চল। ড্রয়ারে চাবি লাগাতে ভুলে গেছে শামসুদ্দিন সাহেব। চোখের সামনে কড়কড়ে 25,000 টাকা। ছেলের মঙ্গলের জন্য এই টাকাটা, হ্যাঁ, আমি নেব। তোদের রকটারা বাপের রকটা কেমন সোজা করেছি দেখলি? সত্যি মা, বাবার মতো ভালো মানুষ আর হয় না। মা, তোমার কথা মতো পাসপোর্ট, ভিসা সব রেডি করে রেখেছিলাম। তোর বাবা টাকা জোগাড় করতে না পারলে আমার গহনা তো ছিলই। আকাশে মেঘ করেছে, তাই বোধহয় মাথাটা বেশি ঘোরাচ্ছে। ওসব জারি জুরি চলবে না, এক্ষুনি শামসুদ্দিন সাহেবের কাছে যাও। এই তুই যা পিন্টু, টাকাটা দিয়ে কবে ফ্লাইট জেনে আসিস। ছাব্বিশ তারিখ যে ফ্লাইট ছিল সেটাই ক্লায়েন্টের তাগাদায় কনফার্ম করেছি। আমি কি 26 তারিখের ফ্লাইটে যেতে পারবো? শিওর। ক্যাশ টাকা পে করেছো? আচ্ছা পিন্টু। জি। তোমার বাবা হঠাৎ এতগুলো টাকা কি করে জোগাড় করলেন? না, মানে অবশ্য এটা আমার অনধিকার চর্চা, এর মধ্যে একটা মিসআপ হয়ে গেল কি না? জি। সেদিন তোমার বাবা এসেছিলেন, ওই তো সেদিন, মানে সোম না হয় মঙ্গলবার, যেদিন আমার ড্রয়ার থেকে 25,000 টাকা নিয়ে পিয়নটা উধাও হয়ে গেল। 25,000? কাকে বিশ্বাস করবো বলো?
সেই ছোট্টবেলায় আমার অফিসে এসেছিল। আমার ওয়াইফের শরীর খারাপ, এই সুযোগে পিয়নটা চাকরানিকে নিয়েও দাও। অবশ্য খালি হাতে যায়নি, 25,000 টাকাও নিয়ে গেছে। যাকে হ্যাঁ, কি যেন বলছিলাম? না মানে বাবা দেশের বাড়ির জমি বিক্রি করে 25,000 টাকা জোগাড় করেছেন। সত্যি তোমার বাবা সত্যি একজন ভালো মানুষ। সারা জীবন অনেক কষ্ট করেছেন, বুড়ো বয়সে চাকরিটাও গেল, দেশের বাড়ির জমিটাও বিক্রি করে দিলেন। বাবা, হ্যাঁ বাবা তোমার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না বাবা। সে কি রে, তো চোখ দেখছি ভেজা। কি হয়েছে রে পিন্টু? তোমার তোমার চাকরি নেই সে কথাটা গোপন করেছিলে কেন বাবা? দু চাকরি থাকবে না কেন, আমি তো ছুটিতে আছি। একটা সত্যকে মিথ্যে দিয়ে ধামাচাপা দেওয়া যায় না বাবা। পিন্টু, তুই এত ভালো কথা বলতে পারিস, আমার মনে হচ্ছে তুই যেন বড় হয়ে গেছিস। হ্যাঁ বাবা, অনেক অনেক বড়। হ্যাঁ বাবা, রংবাজি ছেড়ে দিয়েছি, বিদেশ যাচ্ছি টাকা কামাই করতে। এখনো কি আমি ছোট আছি? জানো বাবা, হ্যাঁ, শামসুদ্দিন সাহেব বলছিলেন তার পিয়ন চাকরানিকে নিয়ে উধাও হয়েছে 25,000 টাকা শুদ্ধ। তুমি যেদিন গিয়েছিলে ঘটনাটা সেদিনই ঘটে। শামসুদ্দিন সাহেব এমনভাবে বলছিলেন যেন টাকাটা তুমি মেরে খেয়েছো। ছোট লোক। কাকে বলেছিস? আর কাকে, আর কাকে? আমিও মুখের উপর বলে দিয়েছি আমার বাবা দেশের বাড়ি জমি বিক্রি করে টাকা জোগাড় করেছেন। হ্যাঁ। সাবাস পিন্টু, সাবাস, তুই আমার যোগ্য ছেলে। না না, তোর 18 পেরিয়ে গেছে, তোকে আর আন্ডার এস্টিমেট করবো না। ইউ আর এ রিয়েল গুড ফ্রেন্ড অফ মাইন। বাবা, হ্যাঁ, আমি জানি, আমি আমি বুঝি সংসারের জোয়াল বইতে বইতে তুমি হাঁপিয়ে উঠেছ। আরে কটা দিন সবুর করো বাবা, বিদেশে গিয়েই আমি টাকা পাঠাবো, তোমার সংসারের জল আমি কাঁধে নেবো। হ্যাঁ পিন্টু, পিন্টু, তোর কথা শুনে আমার বুক কাঁপছে, কান্না পাচ্ছে রে বাবা। বাবা, কাঁদছিস আপু? কাঁদ, কেঁদে কেঁদে বুকটা হালকা কর। ভাইয়া চলে যাবার পর মনটা যে কি খারাপ লাগছে। তোর হাতে ওটা কি আপু? কিছু না। ও কি কার চিঠি? লুকোচ্ছিস কেন? আমাকে পড়তে দে, আমি কাউকে পড়বো না। জবা, তুই বড্ড ফাজিল হয়েছিস কিন্তু। আচ্ছা বাবা, তাই সই, পড়তে দে। ও কি ভ্যা করে কেঁদে ফেললি কেন আপু? ডাক্তার সাহেব সামনের মাসে বিলেত যাচ্ছে। তাহলে বিয়েটা কি করে হবে? শাহেদের বাবা বলেছে বিয়ে হবে সেই মেয়ের সঙ্গে যে মেয়ের বাবা লন্ডনে যাওয়া আসার টিকিট কিনে দিতে পারবে। আর কিছু জমি বেচলে বাবাও তো পারে। আচ্ছা বাবাকে কি বলি? লাভ কি, দেখছিস না বাবা কেমন যেন পাথরের মতো হয়ে গেছেন। তাহলে মাকে বলি কি, আগ যত শক্তই হোক, মাড়াই করে পড়লে রস নিগড়ে পড়বেই। আখের চিবড়ে দিয়ে জ্বালানি হয়, কিন্তু তাই বলে আখের চিবড়ে কেউ যত্ন করে রাখে না, আবর্জনার মতো ডাস্টবিনে ফেলে দেয়। তোমাকে দিয়ে কোনোদিন কিছু হয়নি আর হবেও না, শুধু কথার কচকচি। আব্দুল্লাহ সাহেব বাড়ি আছেননি? পিন্টুর মা, আব্দুল্লাহ সাহেব, পিন্টুর মা, হ্যাঁ, লোকটা শুধু বকর বকর করে, শরীরটা আমার ভালো যাচ্ছে না, গিয়ে বলো আমি বাড়ি নেই। কন কি রাত বাজে 10টা, অহন্তামের বাড়ি অনেক কে গেছে কই? একটু কাজে বেরিয়েছে,
ছেলে বিদেশে গেছে কিনা তাই মানে কি করলেন পোলা বিদেশ গেছে? হ্যাঁ। আল্লাহর শুকুর, রহন যদি কিছু মাল পানি আহে। আপনি বরং আরেকদিন আসবেন। আর একদিন কিলা, আরো 10 দিন মাল পানির দান্দা আছে, বুঝলেন না? আমার তো এখনই লাগবো। আচ্ছা যাই, খোদা হাফিজ। আচ্ছা। গেছে, কিন্তু ব্যাপারটা কি বলো তো? সে তুমি বুঝবে না। যায়নি আড়ি পেতেছিল। করো কি, আমি ভেতরে যেয়ে নি, তারপরে দরজা খুলো। এ কি আপনি? আমি শামসুদ্দিন আহমেদ। ভাবি বোধহয় আমাকে চিনতেই পারেননি। আপনারা যখন লক্ষ্মীবাজারে থাকতেন তখন একবার গিয়েছিলাম। ভুলে যাওয়াই স্বাভাবিক। আমি একটু মোটাও হয়েছি, চুলও পড়েছে। আরে আপনি, ওগো শিগগির একটু চা। চায়েরও ছেলে ভাবিকে সরিয়ে দিলেন, ভালোই করলেন। তা ছেলের পৌঁছার কোনো সংবাদ পেলেন? না। কেন কিছু হয়েছে না? আরে না, হবে আবার কি, এমনি জিজ্ঞেস করলাম। ফরিদকর্মা ছেলে আপনার, দেখলেই সব বোঝা যায়, বুঝলেন না? মনে হয় পৌঁছা সংবাদ আর এক গাদা টাকা একসঙ্গেই আসবে। দোয়া করবেন। আমি তো দোয়া করি। এবার আপনি একটু দয়া করুন। 2000 বলে মাফ করেছিলাম, কিন্তু জেন্টলম্যানস ওয়ার্ড দিয়ে যে 5000 এনেছিলেন, ছেলের পয়লা কিস্তির টাকা পেয়েই দেবো, আমি শোধ করে দেবো, কথা দিচ্ছি। ভালো কথা। কথা না রাখলে আমাকে আবার কষ্ট করে পিন্টুকে ফিরিয়ে আনতে। না প্লিজ, ও কথা বলবেন না। আমি যেমন করে পারি আপনার ঋণ শোধ করব। শুধু আমাকে একটু সময় দিন, একটু সময়। বুকটা কেমন ব্যথা করছে, আমি একটু শুই গিয়ে, আপনি বসুন, চা খান, আমি যাই। একেবারে পাকা অভিনেতা। মা এদিকে এসো। মা কই মা, শীঘ্রই এসো, বাবা যেন কেমন করছে। তোর বাপ বুঝি আবার ঢং শুরু করেছে? ঢং না মা, ভাইয়া চিঠি আর টাকা পেয়ে। চিঠি? টাকা? হ্যাঁ, একটা লোক এসে হাত চিঠি দিয়ে গেল, আর সেই সঙ্গে 16,000 টাকা। আল্লাহ! পিন্টুর চিঠিটা পড়ো। পিন্টুর মা লিখেছে ও খুব ভালো আছে। টাকাগুলো কোথায়? বালিশের তলায়। আমি একটু ছুঁয়ে দেখি মা। আমি একটু গুনে দেখি বাবা। আরে রাখ, আমার ছেলের টাকা তোরা হাত দেবার কে? টাকা পেয়ে তোদের মায়ের মাথা খারাপ হয়ে গেছে। চুপ করো, ছেলে মেয়ের সামনে যত আজে বাজে কথা। রে, টাকাগুলো যদি কদিন আগে আসতো, ফরেন ট্রিপটা মারতে পারতাম। টিকিট ফেয়ার যাচ্ছে তার। আমি তো ভয় বলতেই সাহস পাইনি। মা, এই ডাক্তার সাহেবদের একটা খবরটা নিলে হতো না? চুপ কর। হাতে যখন টাকা এসেছে, আরে ও তো একটা পুচকে ডাক্তার, কত ইঞ্জিনিয়ার গড়াগড়ি যাবে। না, আমার কিন্তু মনে হয় টাকাটা খরচ না করে কি করে সঞ্চয় করা যায় সে কথা ভাবলে হতো। কচু হতো। আমি যা বলি শোনো, কচু ক্ষেতের জমিটা 5 বছর আগে যে বায়না দিয়েছিলে, ওটা তো আর হবার নয়। আচ্ছা, তুমি না বলেছিলে তোমার কোন এক বন্ধু বনানীতে সস্তায় জমি বেচবে? বনানীতে সস্তায় জমি? তুমি হাসালে পিন্টুর মা। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করবার আমিই করব। ও মা, এখানে মোটে 10,000 কেন? 5,000 আমি সরিয়ে রেখেছি। কেন? শামসুদ্দিন সাহেবের কাছ থেকে ধার নিয়েছিলাম, আর 1000 দিতে হবে জুম্মান মার্চেন্টকে। বকেয়া বাড়ি ভাড়াটা ওই টাকা থেকে তোমরা শোধ করো। আমাদের টেলিফোনটা আর আসবে না মা। কোন দিন দেখবে গ্যাস আর ইলেকট্রিসিটি দুটো একসাথে কেটে দিয়ে গেছে। 2000 টাকা আমাকে ফেরত দাও। না, ও টাকা আমি ফেরত দেবো না। ও টাকা তোমাকে ফেরত দিতেই হবে। ছাড়ো আফিয়া। তোমার হাত আমি মুচড়ে ভেঙে ফেলবো। মা! আফিয়া, ছি আফিয়া, আমাকে তুমি এভাবে। তাতেও তোমার লজ্জা হবে না? শাট আপ, বেরিয়ে যাও এখান থেকে। আমার ছেলের রোজগারের যে সংসার, সে সংসার থেকে আমি বেরিয়ে যাব কেন? ইচ্ছে হলে তুমি বেরিয়ে যাও। মা, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আফিয়া, সেদিন আমার মনটা খুবই খারাপ ছিল। তোর মায়ের সঙ্গে ঝগড়া করে অনেক কিছু আকাশ পাতাল ভাবছিলাম। আর ঠিক সেই সময় এলেন শামসুদ্দিন সাহেব। শামসুদ্দিন সাহেব একটা
নতুন 2-in-1 দিয়ে বললেন, তুই আমাদের জন্য পাঠিয়েছিস। সত্যি কথা বলতে কি, তোর মা, রিটা, জবা ওরা আশা করেছিল ভিসিআর। আমার তো কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই। তাই তো 2-in-1টাকে আমি যেন সাগরের মাঝে ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে, ঠিক তেমনি আঁকড়ে ধরেছি। এ ভারী মজার জিনিস। আবেগকে সবার মতো আমিও ঠিক কলমে ধরে রাখতে পারি না। তাই এই 2-in-1-এর মাধ্যমে আমার কিছু কথা রেকর্ড করে ক্যাসেটটা তোর কাছে পাঠালাম। অবসর সময় শুনিস বাবা। আমার এই কথাগুলো কথা নয়, বুক ভাঙা আর্তনাদ। আর্তনাদের তো কোনো সুর হয় না, তাই বলে এই বেসুরো আর্তনাদকে হেলা করিস নে বাবা। কোনো অভিমান নয়, কোনো অভিযোগ নয়। তবুও পৃথিবীর মায়া ছেড়ে আমাকে চলে যেতেই হবে। আত্মহত্যা পাপ, আমি জানি, কিন্তু তার চেয়ে তো বড় পাপ আমি করেছি। কার জন্যে? না তো, না তো, কোনো সুখ, কোনো বিলাসিতা, কোনো আয়াস কিছুই তো আমার জীবনে ছিল না, নেই। আমি তো কিছুই পাইনি। চেয়েছিলাম এতটুকু শান্তি। সেই তারাই আমাকে শান্তি দেয় না, যাদের জন্য আমি সারাটা জীবন টাকা রোজগার করতে গিয়ে নিজেকে তিলে তিলে ধ্বংস করেছি। পেয়েছি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। রুখে দাঁড়াবার মতো শক্তিটুকু আমার দেহে নেই। রোগ, শোক আর দুঃখ যন্ত্রণার ভারে জীবনের মাঝপথে আমি বুড়ো হয়ে গেছি। আজ বড় সাধ জাগে, এতদিন যা করেছি সব যদি ফিরিয়ে নিতে পারতাম। চলতি হাওয়া যেমন শুকনো পাতাকে উড়িয়ে নিয়ে যায়, আমি যদি ঠিক তেমন করে জীবনের প্রতিটি অধ্যায়ের পাতাকে উড়িয়ে নিয়ে যেতে পারতাম, জীবনের সব ভুল, সব গ্লানি আমি যদি আবার গর্জে উঠতে পারতাম। কিন্তু আমি যে কিছুই করতে পারবো না, আমার যে কিছুই করবার নেই। অপমান আর লাঞ্ছনায় ভরা এই জীবনটাকে আমি নিজের হাতেই শেষ করে ফেলতে চাই না। জানি আত্মহত্যা মহাপাপ, সেই পাপের পথে আমি পা বাড়াবো না, কিছুতেই না। তাই আমি চলে যাচ্ছি অজানা অচেনা পথে। জানি, জানি আমার সে পথ ফুলে ফুলে ঢাকা নয়, কাঁটায় ভরা। তবু আমি সেই পথে পা বাড়ালাম। কেন জানি না পিন্টু, আজ এই মুহূর্তে আমার ইনিয়ে বিনিয়ে কথা বলতে ইচ্ছে করছে, ঠিক যেমন করে কথার মালা কাগজের বুকে এঁকে এঁকে কবিরা কবিতা লিখে যায়। আমার এই ক্যাসেট যখন তোর হাতে পৌঁছবে পিন্টু, তখন তখন আমি জানি না আমার ঠিকানা কি, ইহলোকে না পরলোকে। পিন্টু রে, পিন্টু, যদি পারিস তোর এই হতভাগা অক্ষম বাবাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস বাবা। বাবা, বাবা, তুমি আমার হতভাগ্য পিতা নও, বরং আমি তোমার হতভাগ্য পুত্র, যে তোমার দুঃসময়ে পাশে থাকতে পারল না। বিশ্বাস করো, বিশ্বাস করো বাবা, আমার এক্ষুনি তোমার কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু তা তো সম্ভব নয়। আমি যে টাকা রোজগারের মোহে পড়ে স্বেচ্ছায় গোলামের জিঞ্জির পায়ে বেঁধেছি, এই জিঞ্জির, এই শেকল চোখে দেখা যায় না। আধুনিক বিজ্ঞানের যুগে আর কলমের মার প্যাঁচে আমি যে কৃতদাস বাবা, কৃতদাস। আমি যে এক হতভাগ্য কৃতদাস, হতভাগ্য কৃতদাস।
দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল, আব্বার কোনো খোঁজ খবর নেই। খোঁজ খবর ঠিকই আছে রে জবা। বাবা কোথায় আছে তুই জানিস? ঠিকানা জানি না, তবে বাবাই ঢাকা শহরেই আছেন। বাবা ক্যাসেট পাঠিয়েছিলেন পিন্টুকে। পিন্টু চিঠি দিয়েছে মাকে। মায়ের বালিশের নিচে সে চিঠিটা রাখা আছে। আমি সেদিন গোপনে পড়েছি। পিন্টু লিখেছে, বাবাকে বাসায় ফিরিয়ে না আনলে সে আর টাকা পাঠাবে না। বুঝেছি, সেজন্যই মা লুকিয়ে লুকিয়ে কাঁদে। আচ্ছা, বাবার ঠিকানাটা আমরা খুঁজে বের করতে পারি না? এই এসো মা, এসো 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 মা। এসো মা। আমার কিছু ভালো লাগে না রে। তুই ঠিকই বলেছিলি রিটা, তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে। যে লোকটা সারা জীবনের জন্য একদিনের জন্য বাড়ির বাইরে থাকে। আচ্ছা মা, থানায় একটা ফোন করে দিলে হয় না? ওরাই খুঁজে বের করুক। না, থানা পুলিশ করে কোনো কাজ নেই। তার চাইতে বরং পত্রিকায় বাবার ছবি সব বিজ্ঞাপন ছাপিয়ে দিই। ফিরে এসো বাবা, মা তোমার চিন্তায় শয্যাশায়ী কাতর, টাকার দরকার হলে খবর পাঠাও। ইতি রিটা ও জবা। টেলিফোন ছিল না, ভালো ছিলাম, জ্বালিয়ে খেলো। বাবার টেলিফোনও তো হতে পারে। ধর না আপু। হ্যালো, কে? ও মা, শামসুদ্দিন সাহেব। এই কী সব বলছে শোনো না মা। জি ভাবি, মেডিকেলে গিয়েছিলাম আমার ওয়াইফের চেক আপ করাতে। আব্দুল্লাহ সাহেবকে দেখলাম বারান্দার সিটে। উনি এই কোনো হোটেলে থাকতেন। গত রাতে স্ট্রোকের মতো হয়েছিল। জি জি, স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক। হোটেলওয়ালা হাসপাতালে ফেলে রেখে গেছে। জি, আমি মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই বলছি। জলদি সবাই চলে আসুন প্লিজ। জবা, রিটা, শীঘ্রই হাসপাতালে চল, তোর বাবার অবস্থা খারাপ। খারান খারান খারান, অত উড়াউড়ি করে ব্যাপারটা মিলে কই যাবে লাগছেন? হাসপাতালে বাবার অবস্থা খারাপ। হ্যাঁ, খরচা হয়ে গেল নি? জলদি চলো না মা। খারান খারান খারান, আমার লগে গাড়ি আছে, মায়ে যে ব্যাপারটা মিলে উঠে পড়েন। আইন আইন, জলদি আইন। চল চল। এইমাত্র আমার বাবার মৃত্যু সংবাদ পেলাম। বাবার অনেক স্বাদ ছিল বনানীতে বাস করবেন। হ্যাঁ, বনানীতে। তিনি বনানীতেই আছেন, তবে গোরস্থানে। আপনারা এরই মধ্যে জেনে ফেলেছেন সংসারে টানাপোড়েনে আমার বাবা সারাটা জীবন অনেক কষ্ট করেছেন। তার মতো অল্প আয়ের মানুষের পক্ষে আমাদের ভাই বোনদের খাইয়ে পড়িয়ে সুখে স্বাচ্ছন্দ্যে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষ করা অসম্ভব। অথচ আমার বাবা তাই করতে চেয়েছিলেন। যার জন্য যেভাবেই হোক, যেমন করেই হোক, টাকা রোজগারের জন্য তিনি তিনি সদা ব্যস্ত থাকতেন। আজ তিনি মৃত। তার চরিত্র আলোচনা না করে তিনি কেন অসৎ হতে বাধ্য হয়েছিলেন, তাই একবার ভেবে দেখুন। হ্যাঁ, তাই। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, আর মনে মনে কামনা করবেন আল্লাহ যেন তাদেরও বেহেশত নসিব করেন, যাদের সারা জীবনের চাওয়া পাওয়ার যোগফল, হ্যাঁ, সারা জীবনের চাওয়া পাওয়ার যোগফল 0। যোগফল 0 নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আব্দুল মালেক খান, পিন্টু পীযূষ বন্দ্যোপাধ্যায়, শামসুদ্দিন আহমেদ আবুল বজল তুলিপ, জুম্মন মার্চেন্ট আশিস কুমার লোহ, কাজের লোক মাহবুবুর রহমান, আসিয়া বানু মাসুদা শরফুদ্দিন, রিটা মুনমুন আহমেদ, জবা রীতা ব্যানার্জি। শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান।
নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন আশিস কুমার লৌহ।